ডক্টর সন্দীপ ঘোষ ডিফ্যাক্টো যে মাফিয়া চক্রের চাই ছিল, সেই জায়গাটা শূন্যতা হয়ে যাওয়ার পর স্বাস্থ্যটা যেহেতু আপনি অনেকের থেকে অনেক ভালো জানেন, এবং এটা আপনার দুর্ভাগ্য, হয়তো অনেকের সৌভাগ্য, যে কোনোদিনই স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রীও হননি, এবং স্বাস্থ্যমন্ত্রী আমাদের এই জমানাতে প্রায় ১.৫ দশক অতিক্রান্ত কোনো চিকিৎসক নয়। সেই জায়গায় কি ডক্টর শান্তনু সেন তার কর্তৃত্ব আবার ফেরত পেতে পারে? আমি মনে করি ভারতবর্ষের সর্বকালীন সর্বশ্রেষ্ঠ স্বাস্থ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি ২০১১ থেকে ২০২৪ এই ১৩ বছরে সেটা প্রমাণ করেছেন। মানে ডক্টর বিধানচন্দ্র রায়, আমি আবার না, আমি শুনুন, কারোর সাথে সচিন তেন্ডুলকার বড় না সৌরভ গাঙ্গুলি বড় এই ধরনের প্রশ্ন হয় না, কিন্তু আমি আপনাকে আবার বলছি, ডক্টর বিধানচন্দ্র রায় তার আমলে তার পার্সপেক্টিভে ওই কবছর কাজ করার সুযোগ পেয়েছেন, সেটা একরকম। মাথায় রাখতে হবে, তার আমলে কেন্দ্রের এই লেভেলের চূড়ান্ত অসহযোগিতা ছিল না, যেটা মমতা ব্যানার্জিকে প্রত্যেক মুহূর্তে ফেস করতে হয়। তখন বাংলার ওই পপুলেশন ছিল না, আজকে বাংলার যে পপুলেশন, তখন ওই ধরনের মিডিয়া ছিল না, আর আজকে একটা পিন পড়লেও মিডিয়ার খবর হয়। সুতরাং এগুলো কম্পেয়ার করা যায় না। বিধান রায় তার স্ট্যাচারের, মমতা বন্দ্যোপাধ্যায় আমি মনে করি এই যুগের বিধান রায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধান রায়ের সঙ্গে তুলনা করছেন চিকিৎসা শাস্ত্রে বা স্বাস্থ্য মন্ত্রক হিসেবে। বিধান রায় চিকিৎসক ছিলেন, মমতা ব্যানার্জি তো চিকিৎসক নন, কিন্তু একজন সফল মুখ্যমন্ত্রী হিসাবে বিধান রায় বাংলার উপকার আমরা ছোটবেলা থেকে শুনেছি। আমি মনে করি এই যুগের বাংলার বিধান রায় হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং দুটো তুলনা করা যায় না। কিন্তু আমি আপনাকে একটা কথা বলবো, আমার পার্সপেক্টিভে আমি যেটা বিলিভ করি, ভারতবর্ষের সর্বকালীন সেরা মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, যিনি বাংলার ১১ কোটি মানুষকে স্বাস্থ্যের সুনিশ্চিত সুরক্ষা এবং নিরাপত্তা দিয়ে প্রমাণ করেছেন। সেটা সেই কারণেই দুঃখটা আমার, যে এই স্ট্যাচারের একজন নেত্রীকে কেন আমরা নিজের স্বার্থ সিদ্ধির জন্য কেউ বা কারা ভুল বুঝিয়ে এমন কিছু ঘটনা ঘটাতে ইনডিরেক্টলি সাহায্য করব, যার জন্যে আমার সেই নেত্রীর সাদা কাপড়ে এক ছিটে হলেও কালির দাগ লাগে, আমি সেটা মেনে নিতে পারবো না। তাহলে আপনি এটা স্বীকার করছেন, সাদা শাড়িতে একটা ছোট্ট বিন্দু হলেও কালির দাগ লেগে গেল? মমতা ব্যানার্জির শাড়িতে কালির ছিটে কেউ খুঁজে পাবে না। কিন্তু আজকে যখন আমরা দেখি, বিরোধীরা বলুন বা যারাই বলুন, তারা তো কোনো সুযোগ পেত না, কিন্তু তারা এই যে অনেকে বলার সুযোগ পাচ্ছে, এই সন্দীপ ঘোষ কেন স্টেপ নেওয়া হয় না, কেন তাকে বারবার ফিরিয়ে আনা হয়, কেন ৪ ঘন্টার মধ্যে তাকে অন্য মেডিকেল কলেজে করা হয়, এটা তো মমতা ব্যানার্জিকে কেউ বলছেন তাই তিনি তার উপর বিশ্বাস করে করছেন, তার তো কোনো দোষ নেই। তার সরলতার কেউ সুযোগ নিচ্ছেন, কেউ বা কারা সুযোগ নিচ্ছেন। তো সেই জায়গাটা এটা না হলে, আজকে তো এটা মানুষের আঙুল, আজকে মমতা ব্যানার্জি বাংলায় যে জায়গায় বাংলাকে নিয়ে গেছেন, বা সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনেও মানুষের জনসমর্থন তার প্রতি কিভাবে, সেটা যেভাবে প্রমাণিত। আজকে বাংলার মানুষ মমতা ব্যানার্জি ছাড়া কাউকে ভাবে না। মধ্যবিত্ত গরিব থেকে শুরু করে হিন্দু মুসলিম সমস্ত ধর্মের মানুষের কাছে মমতা ব্যানার্জির বিকল্প নেই। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই ধরনের সিচুয়েশন আমরা কেন তৈরি করব, যেখানে কিছু মানুষও সুযোগ পাবে মমতা ব্যানার্জির দিকে আঙুল তুলতে? Gauridevi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. ডক্টর শান্তনু সেন, আমি আপনাকে ধন্যবাদ জানাবো, একের পর এক প্রশ্নের উত্তর দিচ্ছেন, এবং এত যুক্তিতে ঠাসা, যে সত্যি সাংবাদিক হিসেবে কালঘাম ছুটে যাচ্ছে আপনার মিথ্যেটা মানুষের সামনে ধরার। এত এত বুক আগলে বাঁচাচ্ছেন কেন? রাজ্যসভায় দ্বিতীয়বারের জন্য মনোনয়ন দিল না। অনেকে বলছেন ডক্টর সন্দীপ ঘোষ, তার হয়ে যারা ওকালতি করে, একটা বিরাট লবি আপনার পেছনে পড়ে গেছে। তা এত বাঁচিয়ে কি লাভ? না, আপনি যেটা বললেন সেটা আমিও শুনেছি বা কিছু কিছু ক্ষেত্রে উপলব্ধিও করেছি, কিন্তু আমি কিছু প্রিন্সিপাল নিয়ে চলি। আমি অন্যায়ের সাথে আপোষ করতে পারি না, এবং আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দ্বিচারিতা করতে পারি না। তিনি আমার নেত্রী, কারোর কথায় বা যে কোনো কারণে তিনি যে সিদ্ধান্ত নেবেন সেটা শিরোধার্য। তার দেওয়া সুযোগেই আমি 6 বছর রাজ্যসভার এমপি থেকেছি। তিনি আমাকে পরে বলেছেন অন্যভাবে কাজে লাগাবেন। কালকে তিনি যদি আমাকে বলেন যে কোথাও কোনো একটা রাস্তার ধারে ফুটপাতের ওপর 1 ঘন্টা বসে থাকো বা 10 ঘন্টা বসে থাকো, আমি তাই করব। কারণ আমি লয়ালিটিতে বিশ্বাস করি, আমি কিছু বেসিক প্রিন্সিপালে বিশ্বাস করি। যারা ডক্টর সন্দীপ ঘোষের হয়ে ওকালতি করত, তারাই তো বোধহয় রাজ্যসভায় আপনার মনোনয়ন বা আপনার লোকসভা নির্বাচনে আসনটা বোধহয় তারাই কেটেছেন। এই বিষয়ে আমি কিছু বেশ শক্তিশালী লোক, কিন্তু আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না। তাদের আপনার উপর রাগটা কেন, সেটা তারাই বলতে পারবে। হয়তো আমি হয়তো তাদের
সুরে সুর মিলিয়ে গান করতে পারি না, বা তাদের সুরে তাদের গানের সাথে তবলা বাজিয়ে সঙ্গত করতে পারি না। সেই কারণে তিনজন ভালো হলে গান গাইলে ত্রিভুজ, ভালো গান গাইলে একটা ভালো তার সাথে সঙ্গত করার লোক দরকার। আমি হয়তো সেই সঙ্গত করার লোক হতে চাইনি, বা চাইও না, বা চাইবও না। নামগুলো তো বললেও পারেন। কখনোই নয়, কোনোদিনই না। ত্রিভুজের কথা বলবো না চতুর্ভুজের কথা বলবো না পঞ্চ পাণ্ডবের কথা বলবো? সেটা আপনি কি বলবেন? ওরা 5 জন না ওরা 4 জন না ওরা 3 জন? সেটা আপনি কি করে বলবো? আমি তো বলতে পারি যে মাস্টারমশাই আপনি কিছুই দেখেননি। তারা এত তো ক্ষমতা ভোগ করছে রাজ্যে, তারা তো সাংগঠনিকভাবেও ক্ষমতা ভোগ করছে, হঠাৎ ডক্টর শান্তনু সেনের পেছনে আদা জল ঘেয়ে লাগলো কেন? আমি আবার বলছি, কে কার পিছনে লাগবে না লাগবে সেটা তাদের পারসেপশন। আমি আপনার জীবনে কোনোদিন কোনো ক্ষতি করব না, কিন্তু আপনি কেন আমার ক্ষতি করবেন সেটা তো আপনার ব্যাপার। আপনার জায়গাটা শুনুন। আমি একটা জিনিসে বিশ্বাস করি, আমি খুব স্পিরিচুয়ালিটি মেনটেন করে চলি। আমি মনে করি সারা পৃথিবীকে চেঞ্জ না করে নিজেকে চেঞ্জ করো। আপনি আমাকে একটা কাঁটাওয়ালা গোলাপ ফুল দিলে কাঁটাটা যতক্ষণ আমি না ধরবো কাঁটাটা আপনার হাতেই থাকবে। সুতরাং আই বিলিভ চেঞ্জ মাইসেলফ, আই বিলিভ টু চেঞ্জ মাইসেলফ। আমি আমার জায়গায় ঠিক আছি। তারা আমাকে কি পার্সপেক্টিভে দেখছে, আমার দ্বারা তাদের কোনো কার্যসিদ্ধি হচ্ছে না, বা আমার এই অবস্থানের জন্য তাদের কোনো কার্যসিদ্ধিতে বাধাপ্রাপ্ত হচ্ছে বলে তারা আমার বিরোধিতা করছে না, তাদের পারসেপশন। আমি সত্যে বিশ্বাস করি, আমি ঈশ্বরে বিশ্বাস করি, এবং দলের নেত্রীর ওপর বিশ্বাস করি। আমি মনে করি যে আজ না কাল, কাল না পরশু, না হোক একদিন সত্য সামনে আসবে, সুবিচার সবাই পাবে। একটা বিষয় আপনাকে আবার ধন্যবাদ জানাবো, প্রথম থেকে এখনো পর্যন্ত যা সাক্ষাৎকার নিয়েছি তাতে এটা খুব স্পষ্ট যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভুল বোঝানো হয়েছে ডক্টর সন্দীপ ঘোষ সম্পর্কে, হয়তো আপনার সম্পর্কেও, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা স্পর্শ করতে পারেননি। এতক্ষণের সাক্ষাৎকারে এটা স্পষ্ট, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু আপনার বিরুদ্ধে স্পর্শ করা যায়নি। আমি আবার আপনাকে বলি, অনেকে আবার হয়তো কাউকে কাউকে বোঝাতে চেয়েছে যে এই দেখুন, আমি দলের মুখপাত্র ছিলাম। দলের মুখপাত্র যতক্ষণ অবধি ছিলাম অনেক প্রতিকূল পরিবেশে, অনেক চ্যানেলে গিয়ে অ্যাঙ্কার প্লাস বাকি 5 জন ভার্সেস আমি দলকে ডিফেন্ড করেছি, সেটা আমার কাজ, আমি সেটা করে গেছি। এবং এই আন্দোলন চলাকালীনও মাঝে মাঝে আমি এমন একটা অস্বস্তিতে পড়েছি, দলকে ডিফেন্ড করতে গিয়ে আমাকে চিকিৎসকদের কাছে শুনতে হয়েছে দলের দালাল। আবার হয়তো দলের কাছে কেউ কেউ বোঝানোর চেষ্টা করেছে আমি হয়তো দলের হয়ে কাজ করছি না। আবার কেউ কেউ হয়তো দলনেত্রীকে বোঝানোর চেষ্টা করেছে যে আমি এই মুভমেন্টটা ইন্ধন দিচ্ছি। আচ্ছা, আপনি আমাকে বলুন তো, এত বড় যে মুভমেন্টটা আকার নিয়েছে, এটা আমি যদি ইন্ধন দিয়ে মুভমেন্টটাকে কন্ট্রোল করতে পারি, তাহলে তো আমার কালকে আমেরিকার প্রেসিডেন্ট হওয়া উচিত, আমি যদি এত পাওয়ারফুল একটা লোক হই। আমি চেষ্টা করেছি আমার দলের বার্তা বোঝাতে। আমি প্রত্যেককে বলেছি, দেখো সরকার সব মেনে নিয়েছে, মমতা ব্যানার্জি তোমাদের পাশে থেকেছেন, সব কিছু আমি আবেদন করেছি স্বাস্থ্য পরিষেবা, জরুরি পরিষেবা যাতে ব্যাঘাতপ্রাপ্ত না হয়। এবার কে কাকে কি বোঝাবেন, তিনি বুঝবেন কি না বুঝবেন সেটা তার ব্যাপার। আমি আমার নিজের কাছে ঠিক।